নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। এই ঠান্ডার মধ্যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে উত্তপ্ত। সেই উত্তাপের আঁচ আপনারা সকলেই পাচ্ছেন। ইডি হানা আইপ্যাকের অফিসে, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাওয়া, ফাইলপত্র আনা, তা নিয়ে বিতর্ক, তা নিয়ে মামলা হওয়া, পাল্টা এফআইআর হওয়া, হাইকোর্টে দুপক্ষের মামলার শুনানি ইত্যাদি বিষয় এবং তার প্রেক্ষাপট এই ইডি, সেইটা নিয়ে ইডির ভূমিকা মোদিকাল মানে 2014-এর পর, তাই নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব এই পরিস্থিতিতে রাজনৈতিক লাভ কোন দিকে যাচ্ছে, পলিটিক্যালি কারা গেন করলো এবং ইডির এই যে কাজ, সেই কাজের জাস্টিফাই করার জন্য যারা সরব হয়েছেন তারা দয়া করে মন দিয়ে এই ইডির ভূমিকাটা কি বর্তমানে মোদিকালে 2014 থেকে এ পর্যন্ত একটু দয়া করে শুনবেন। সেই সঙ্গে আমার যে দর্শক বন্ধুরা নিয়মিত দেখেন তারা ভিডিওটি আরো বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারাই দেখবেন তারা সকলে সাবস্ক্রাইব করবেন। না হলে আমি যে এই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, যেটা নিয়ে আপনারাও এনরিচ হচ্ছেন, আমারও ভালো লাগছে এবং আপনাদের ইন্টারাকশনের মাধ্যমে আমিও বুঝতে চেষ্টা করছি যে জল কোন দিকে গড়াচ্ছে বা বল কোন দিকে, কোন পেনাল্টি বক্সের দিকে যাচ্ছে। সেটা নিয়ে আমার পক্ষে নিয়মিত এই কাজের উৎসাহদাতা একমাত্র আপনারাই। শুনুন, এটা নিয়ে রাজনীতির পাল্লা কোন দিকে ভারী হলো, কতটা গেন করলো, সেই বিষয়ে তো আসবই। স্কিপ করবেন না ভিডিওটা। তার আগে আপনারা একটু মন দিয়ে শুনুন। এই যে ইডি, বারবার বলা হয় মোদির জমানায় ইডিকে ইউজ করা হয় পলিটিক্যাল কারণে, ইডিকে ইউজ করা হয় পলিটিক্যাল কারণে এবং ইডি যে মামলাটা দেয় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, তার যে ভিত্তিতে মামলা করে মানুষকে হয়রান করে, জেলে ভরার ভয় দেখায়, যদি জেলে না যায় তাহলে বিজেপির দিকে এসো বা এনডিএর দিকে এসো, তাহলে মামলা কিভাবে ছুটে যায়। এবং এ পর্যন্ত এই মোদি আসার পর কতগুলো এই ধরনের মামলা হয়েছে এবং কতগুলো ফাইনালি কনভিকশন হয়েছে, অর্থাৎ শাস্তি পেয়েছেন আদালতে, সেই নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আপনাদের বলি যে প্রতীক জৈনের এই আইপ্যাক, যে আইপ্যাক অ্যাকচুয়ালি প্রশান্ত কিশোর এবং প্রতীক জৈন ছিলেন। প্রতীক জৈন অবশ্যই একজন ফাউন্ডার ছিলেন, আইআইটির ইঞ্জিনিয়ার। আমি তার হয়ে কোনো সাফাই গাইতে এখানে বসিনি, প্রশান্ত কিশোরের ব্যাপারেও কোনো সাফাই গাইতে আমি বসিনি। পিকে পরবর্তীকালে আইপ্যাক থেকে বিযুক্ত হয়ে জনসুরাজ পার্টি করেছেন, বিহারে লড়েছেন, আপনারা সকলে দেখেছেন। মূল বিষয়ে আসি, যে মামলাটিকে নিয়ে এই অভিযান হলো, সেই মামলাটি কোন সময়ে অভিযোগ করা হয়েছিল জানেন? কত তারিখে? 2020 সালের 27শে নভেম্বর। 2020 সালে 27শে নভেম্বর সিবিআই এবং পরবর্তীকালে ইডি তারা বলে যে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের থেকে বেআইনিভাবে কয়লা সরিয়েছে অনুপ মাঝি, কোটি কোটি টাকা, এবং অভিযোগ হচ্ছে সেই টাকা বিভিন্নভাবে তৃণমূলের ফান্ডে যায়। অভিযোগ হচ্ছে সেই টাকা হাওয়ালার মাধ্যমে আইপ্যাকেতেও যায়। গিয়েছে কি যায়নি, আপনি সময়কালটা লক্ষ্য করুন। 2021-এর ইলেকশনে আপকাবার 200 পার ছিল নারা অমিত শাহ, ঠিক তার আগে নভেম্বর মাসে এই মামলাটা কিন্তু ফাইল হয়েছিল। 2020 পরে 21 গেছে, 22 গেছে, 23 গেছে, 24 গেছে, 25শে ডিসেম্বরও ক্রস করে গিয়ে 26শে ইলেকশনের ঠিক 3 মাস মানে আগে আবার ওই একই মামলায় ছাপামারি হলো। আমার প্রশ্ন হচ্ছে, অমিত শাহর স্বরাষ্ট্র দপ্তরের কাছে তো বটেই, তার সাথে ইডি যাদের আন্ডারে, অর্থাৎ নির্মলা সীতারামনের অর্থমন্ত্রকের অধীন পড়ে, তাদের কাছে, যে 5 বছর ধরে কি আপনারা ঘুমোচ্ছিলেন? আপনারা ঠিক সেই সময় মামলাটা করেন বা অগ্রগতি করেন যখন অ্যাকচুয়ালি ইলেকশন আসে বা ইলেকশনের আগে কোনো রাজনৈতিক দলকে বসে আনার জন্য ভয় দেখানো হয়। যদি 2020 সালের ওই সময় প্রশান্ত কিশোর
এই আইপ্যাকের কর্ণধার ছিলেন। পরবর্তীকালে তিনি বিহারের ইলেকশনে লড়েন, জনসুরাজ পার্টি করেন এবং আমরা দেখেছি বিপুল পরিমাণে টাকা খরচা করেছিলেন প্রশান্ত কিশোর। অফিসিয়ালি তিনি হিসেব দিয়েছিলেন 250 থেকে 300 কোটি টাকা তিনি খরচা করেছেন। তিনি কোত্থেকে টাকা পেয়েছেন না পেয়েছেন তা নিয়ে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো তদন্ত হয়নি। প্রশান্ত কিশোরের সেই বক্তব্য আমরা বারবার দেখেছি যে কিভাবে তিনি প্রথম দিকে আরজেডিকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাচ্ছিলেন, পরে বিজেপিকে ভোট স্প্লিট করার কাজ করছিলেন। কার হয়ে কাজ করেছেন এটাও বলা খুব শক্ত। প্রশান্ত কিশোরকে কিন্তু এই ব্যাপারে আজ পর্যন্ত একবারের জন্যও ডাকা হয়নি। আমি আবারও বলছি, আমি তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কোনো ব্রিফ নিয়ে এখানে বসিনি। আমার প্রশ্ন হচ্ছে হোম মিনিস্ট্রির কাছে, তারা কি করেছেন, আসলে কিভাবে এই ইডিকে ইউজ করা হয় সেটা যদি বুঝতে চান তাহলে বুঝতে হবে তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহা সংসদের প্রশ্ন করেছিলেন যে জুন 2014 থেকে অক্টোবর 2025, জুন 2014 থেকে অক্টোবর 2025 ইডি কতগুলো এই PMLA মানি লন্ডারিং কেস, বললে সহজে বোঝা যায়, মানি লন্ডারিং কেসে কেস ফাইল করে এবং কটা কেসে কনভিকশন হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, সব মিলিয়ে কেস হয়েছে 6312টি, 6312টি। এটা সংসদে রিপ্লাই দেন পঙ্কজ চৌধুরী, ডেপুটি ফাইন্যান্স মিনিস্টার বলা চলে, প্রতিমন্ত্রী, উনি নির্মলা সীতারমণের অধীনে। কনভিকশন রেট কটা হয়েছে জানেন? 120টা। 6000-এর মধ্যে 120, 6000-এর মধ্যে 10% হচ্ছে 600, 1% হচ্ছে 60, অ্যাকচুয়ালি 2%-এরও কম, 2%ও হয়নি কনভিকশন রেট। বাদবাকি মামলা মকদ্দমায় কি হয়েছে না হয়েছে আজ পর্যন্ত সেটা স্পষ্ট নয়। যেরকম বারবার আপনারা দেখেছেন ন্যাশনাল হেরাল্ড কেসে, যে কাগজটা জওয়াহরলাল নেহরু প্রতিষ্ঠা, মতিলাল নেহরু, জওয়াহরলাল নেহরুর পারিবারিকভাবে ছিল, পরবর্তীকালে সোনিয়া গান্ধীরা সেটাকে আবার কংগ্রেস নতুন করে, তারা যখন UPA 1 UPA 2 ছিল, নতুন করে কাগজটাকে তারা আবার লঞ্চ করে, তার টাকা পয়সা ইত্যাদি ব্যাপারে বলা হয়েছিল। সুব্রমণিয়াম স্বামীর একটা অভিযোগের ভিত্তিতে 751 কোটি টাকা হেরাফেরি হয়েছে। সেই 751 কোটি টাকা হেরাফেরি নভেম্বর 2023 সালে আপনার চার্জশিট ফাইল হয়। কে? রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, শ্যাম পিত্রদা। সুব্রমণিয়াম স্বামী অভিযোগের FIR করেননি, একটা লিখিত অভিযোগ করেছিলেন, তিনি বিজেপি করতেন। এবং ফাইনালি 15ই এপ্রিল 2025 দিল্লি হাইকোর্ট সেই চার্জশিট যে ফাইল করেছিল তার কগনিজেন্সই নেয়নি, অর্থাৎ কোনো অভিযোগের সারবত্তাই নেই, বলেছে FIR হয়নি। 2, 3 নম্বর হচ্ছে, আমি উদাহরণ বেশি বাড়াবো না, যদি আপনি বিজেপি, আপনারা দেখেছিলেন বিহারের ইলেকশনের আগে কিভাবে IRCTC যে স্ক্যাম, অর্থাৎ বলা হয়েছিল ল্যান্ড ফর জবের যেটা হোটেলের ব্যাপার, সেটা বিস্তারিত যাব না, শুধু বলবো লালু, রাবড়ি দেবী, তেজস্বীকে বারবার ইলেকশনের ক্যাম্পেনের মধ্যে দিল্লিতে গিয়ে হাজিরা দিতে হচ্ছিল, অসুস্থ লালুকে হাজিরা দিতে হচ্ছিল। আপনারা দেখেছেন একেবারে অক্টোবরের এন্ডে, নভেম্বরের প্রথম দিকে, নভেম্বরের ভোট ছিল বিহারের, নভেম্বরের ফার্স্ট উইক এবং 10 তারিখের মধ্যে ভোট ছিল, 14 তারিখ ফলাফল। মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাদের ডাকছে, এবং যে কারণে কংগ্রেস থেকে বারবার দ্বিধাগ্রস্ত ছিল তেজস্বীকে চিফ মিনিস্টার পোস্ট হিসেবে ডিক্লেয়ার করার। একাধিক দিন হাজিরা দিতে হয়েছে, বিহারের ইলেকশন হয়ে গেছে। ওই কেস, ওই ইডি সিবিআই যে কেস IRCTC স্ক্যাম বলা হচ্ছে, আজ পর্যন্ত তার কোনো রকম কোনো উল্লেখ, কোনো কিচ্ছু হয়নি। অথচ একইভাবে দেখুন, আপনি যারা বিজেপিতে যদি জয়েন করে, যেরকম প্রফুল প্যাটেল NCPর নেতা, তার বিরুদ্ধেও ইডির কেস হয়েছিল, তিনি যখন শরদ পাওয়ারের সাথে NCPর অন্যতম নেতা ছিলেন।
অজিত পাওয়ারের বিরুদ্ধে মামলা হয়েছিল, প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে ছিল 179 কোটি 179 crore প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছিল এবং বলা হয়েছিল যে দাউদের সাথে তার কানেকশন আছে, দাউদের সাথে কানেকশনের ভিত্তিতে প্রচুর প্রপার্টি করেছে, তার কনভিকশন হবেই। শেষ পর্যন্ত প্রফুল্ল প্যাটেল যখন দল বদলে এনসিপি করে, আপনারা যেন অজিত পাওয়ার এবং প্রফুল্ল প্যাটেল বিজেপির সাথে চলে এলেন, কেস ফাইল হয়েছিল 2022 সালে প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে। আর সম্প্রতি বলা হয়েছে, আপনারা শুনলে অবাক হবেন, ডাবল অ্যাটাচমেন্ট কেস বলা হচ্ছে, অর্থাৎ এবং তার প্রপার্টি কোনো অ্যাটাচ করা হবে না, কেস উইথড্র। অজিত পাওয়ার, তার বিরুদ্ধে অভিযোগ ছিল 60,000 কোটি টাকার তছরূপের, সিবিআই হয়েছে, ইডি হয়েছে, চলে এসছে, মামলা টোটাল উইথড্র হয়ে গেছে। তাই না আপনারা যে নারদা স্টিং অপারেশনের কথা শোনেন, নারদা স্টিং অপারেশনে করেছিলেন কে? আপনাদের মনে আছে ম্যাথু স্যামুয়েল। এবং ম্যাথু স্যামুয়েল পরবর্তীকালে অত্যন্ত হতাশ হয়ে যান। নারদার ওই ক্ষেত্রে টাকা নিয়েছে অনেকের নাম দেখা গেছিল। সেই স্টিং অপারেশনে কাকলি ঘোষ দস্তিদার ছিলেন 2016-র আগে, আপনাদের মনে রাখতে হবে, ইলেকশনের ঠিক আগে কাকলি ঘোষ দস্তিদার ছিলেন, সৌগত রায় ছিলেন, আমরা ববি হাকিমকে দেখেছি, মদনকে মিত্রকেও দেখেছি এবং শুভেন্দু অধিকারীকে দেখেছি। কেস কিন্তু আর কিছু হয়নি। আজকে 2026-এর জানুয়ারি মাস, আপনারা দেখুন ম্যাথু স্যামুয়েল পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন। আপনারা ছবিটা দেখুন, কালকেই ম্যাথু স্যামুয়েল তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অর্থাৎ আমি যে কথা বারবার বলতে চাইছি দর্শকদের কাছে, এই যে ইডি এবং তার হানা, এই মোদিকালে গোটা প্রেক্ষাপটটা রচনা করা হয় রাজনৈতিক কারণে। ঠিক এইভাবে হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে 2014-তে কেস ফাইল হয়, 2015-তে হেমন্ত বিশ্ব শর্মা লুইস বার্গার স্ক্যাম এবং অন্য স্ক্যামে যখন সারেন্ডার করেন, বিজেপিতে জয়েন করেন, তার বিরুদ্ধে সিবিআই মামলা সম্পূর্ণরূপে ভ্যানিশ হয়ে যায় এবং ইডি সিবিআই মামলা আপনি খুঁজেই পাবেন না। আপনি মানে সার্চ ইঞ্জিন থেকে পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। এই রকম একটা ভূমিকা আসলে পালন করছে আমরা দেখতে পাচ্ছি ইডি এবং সিবিআই। যে আপনি যদি ইলেকশন আসে, আপনার বিরুদ্ধে ছাপামারি হবে। ঠিক একইভাবে হেমন্ত সোরেনের ক্ষেত্রেও করা হয়েছিল, যাতে হেমন্ত সোরেন জয়েন করে যান বিজেপি ব্লকে, কিন্তু হেমন্ত সোরেন ফাইনালি জেলে যান এবং তিনি তো জয়েন তো করেনই, ফাইনালি আবার ঝাড়খণ্ডে জেএমএম কংগ্রেসের সরকার হয়, তারপরেও তার উপরে ইডির মামলা চলছে। অর্থাৎ বিজেপি যে এই কাজটাকে সম্পূর্ণরূপে ভেন্ডেটা হিসেবে পলিটিক্যাল ইউজ করে, এই নিয়ে আমার মনে হয় আমার দর্শকদের কোনো রকম বোঝার অসুবিধে নেই। এবার আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাস্তায় নামলেন এবং একই সাথে অভিষেক ব্যানার্জি চলে গেলেন মতুয়াগড়ে, তার পলিটিক্যাল মাইলেজটা কতটা হলো। উল্টো দিকে সিপিএম যে কথা বলছে যে কেন মমতাকে অ্যারেস্ট করা হবে না, সিপিএম এই কথা বলছে, অথচ 2025 সালের মার্চ মাসে যখন 20শে মার্চ 2025, তখন কিন্তু এই পিনারাই বিজয়ন আপনার কেরালার মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে যখন এই ইডি লাগিয়েছিল, সিপিএম রাস্তায় নেমেছিল কেরালায়, প্রতিবাদে আন্দোলন করেছিল এবং বলেছিল ভ্যান্ডেটা, অর্থাৎ রাজনৈতিকভাবে হেনস্থার কারণেই তার বিরুদ্ধে ইডিকে লাগানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকের মিটিংয়ে কি বলেছেন আপনারা মেন স্ট্রিম মিডিয়া বা অন্যতে শুনেছেন। আমার খুব স্পষ্ট বক্তব্য, দেখুন কে কি নিয়েছে, মামলা কিভাবে চলবে, শুভ্রা ঘোষের কোর্টে আবার 14 তারিখে কি হবে জাস্টিস শুভ্রা ঘোষের কোর্টে, কারণ গতকাল চিৎকার চেঁচামেচির মধ্যে তিনি হিয়ারিং কমপ্লিট করতে পারেননি, এ প্রসঙ্গ ভিন্ন। বিজেপি সিবিআই এর এবং ইডিকে টুল হিসেবে ব্যবহার করে পলিটিক্যালি, এটা নিয়ে আমার মনে হয় যারা একটু লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই, মানে লজিক্যাল থিঙ্কিং যাদের আছে, তাদের কাছে খুব স্পষ্ট।
কিন্তু এটাও স্পষ্ট হচ্ছে যত সময় এগোচ্ছে ইলেকশন করার ক্ষেত্রে ততই বিজেপি যেন ক্রমশ পিছোচ্ছে। শুভেন্দু অধিকারী পশ্চিম মেদিনীপুরে সবাই বলেছেন আসলে একটা বড় পরিমাণে টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের জল মিশন, যেটা বাড়ি বাড়ি জল সরবরাহ করা হয়, একটি সংস্থাকে ঠিকাদারি দেওয়া হয়, সেইখান থেকে 15 কোটি টাকা কমিশনের মাধ্যমে, হাওলার মাধ্যমে এই প্রতীক আইপ্যাককে দেওয়া হয়েছিল 2021 নাগাদ। এখন তখন তো শুভেন্দু অধিকারী ছিলেন, জানতেন বিষয়টা। এখন এইটা নিয়ে তাহলে তদন্ত অনেক আগেই করা উচিত ছিল। কিন্তু মুশকিল হচ্ছে এই একদিকে ভেন্ডাটা নিয়ে অভিযোগ, উল্টো দিকে পলিটিক্যালি কে কিভাবে মাইলেজ পাচ্ছে তার আলোচনা। একদম এই প্রসঙ্গে স্পেসিফিক ভাবে আসি। এসআইআর এ যেভাবে মতুয়াদের হয়রানি হচ্ছে, নাম্বার যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা শান্তনু ঠাকুররা যে কার্ড দিয়েছিল মতুয়া কার্ড, সেটা তো গ্রাহ্যই হয়নি। সিএ এর আবেদনপত্র সেটাও সেভাবে গ্রাহ্য হচ্ছে না। যদি সিএ পেয়ে থাকে তবে গ্রাহ্য হচ্ছে। মতুয়াদের মধ্যে ভয়ঙ্কর সংখ্যার সৃষ্টি হয়েছে। সেখানে অভিষেক ব্যানার্জি চলে গিয়ে মালাটালা পরিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এবং তাদের মন্দিরে তিনি কিছুটা ভোট ম্যানেজ যে করতে পারছেন, বা তৃণমূলের পক্ষে যে মতুয়া ভোট কিছুটা আসছে, এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। উল্টো দিক থেকে রাস্তায় নেমে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাউথ ক্যালকাটায় একেবারে মিটিং করলেন এবং বক্তব্য রাখলেন, তার বক্তব্য থেকে তিনি পলিটিক্যালি অত্যন্ত স্পেসিফিক ভাবে একটা কথা কিন্তু বলেছেন যে আমি তৃণমূলের নেত্রী হিসেবে, তৃণমূলের অল ইন্ডিয়া তিনি প্রেসিডেন্ট হিসেবে কিন্তু আমি গিয়েছিলাম, মুখ্যমন্ত্রী হিসেবে নয়। বিষয়টা আসলে কোর্টে যাবে, কোর্টে হিয়ারিং হবে, তিনি আগে থেকেই বলে রাখলেন। আমার প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে সবাই যদি পলিটিক্স খেলেন এজেন্সিকে নিয়ে, অটোমেটিক্যালি তার রিফ্লেকশন আমরা রাজ্যেও দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তিনি যে পুলিশকে নিয়ে গেছিলেন, তার হাতে যা ক্ষমতা আছে সেই হিসেবে নিয়ে গেছিলেন। এটা সমালোচনা করার জায়গা হয়তো আছে, কিন্তু দেখতে হবে যে জাস্টিসটা কিভাবে হচ্ছে। এক পক্ষে সব রকম এজেন্সিকে ব্যবহার করবে, আর এক পক্ষ তার এজেন্সিকে নিয়ে বসে থাকবে আর গোল খাবে, তা কি কখনো হয়? সেটা হয় না বলেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে কতগুলো কথা স্পষ্ট করে দিয়েছেন। যাদের নাম এসআইআর এ উঠবে না, প্রত্যেকের নাম তোলার ব্যাপারে কর্মী এবং বিএলওদের অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করতে বলেছে। যে জায়গাটা বারবার বিজেপি ল্যাক করছে, এবং তৃণমূলের লোকেরাও হয়তো অনেক ক্ষেত্রে ল্যাক করছেন, যে এসআইআর হিয়ারিং এ যাদের নাম উঠছে না তাদের নাম তোলার ব্যাপারে সচেষ্ট হতে হবে। সেকেন্ড কি ব্যাপার, আমরা রাজ্য জুড়ে মৃত্যু দেখছি। এই বালি জগাচাতেও মারা গেছেন গতকাল একজন, ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়েছেন। তার আগে প্রতিদিন রাজ্যের কোনো না কোনো জায়গায় মানুষ ভোটের লাইনে নয়, হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এ ডাক পেয়ে আসা যাওয়ার পথে মারা যাচ্ছেন। এক ভয়ঙ্কর করুণ চিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই এই মানুষের যে একটা ভয়ঙ্কর হ্যারাসমেন্ট, সেটাকে ইলেকশনে ক্যাশ করার জন্য এগিয়ে এসছেন, এবং আমার ব্যক্তিগত ধারণা উনি কিন্তু এই বিষয়টাকে এই ইলেকশনে একটা নতুন হাতিয়ার হিসাবে ইউজ করবেন। সুতরাং সেই ক্ষেত্রেও কিন্তু বিজেপি যেটা ভাবছে যে তারা গেন করে বেরিয়ে যাবে বেশ কিছু নাম কেটে, সেটার আশা কিন্তু ক্রমশই কমছে। তবে এখনো পর্যন্ত এসআইআর এর ফাইনাল হিয়ারিং হয়নি, ফাইনাল লিস্ট হয়নি। কত নাম চক্ষু লজ্জাহীনভাবে জ্ঞানেশ কুমাররা বাদ দেবে আমরা জানি না। কিন্তু আমার ইলেকশন কমিশনের কাছে একটা প্রশ্ন, দর্শকদের কাছেও প্রশ্ন। দেখুন, বলা হলো যে পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে আছে তাদের আসার দরকার নেই ফিজিক্যালি। কবে বলা হলো? যখন আর হিয়ারিং এর মাত্র 4-5 দিন হাতে সময় বাকি আছে, তাদের পক্ষে আসাই সম্ভব না। কেন ইলেকশন কমিশন এটা করতে পারতেন না? বলছেন যিনি বিদেশে আছেন আসতে হবে না, এবং শুভেন্দু অধিকারী সেটাকে পোস্ট করে এমন করে বলছেন যে ইলেকশন কমিশন মানুষের সুরাহা দিচ্ছে। আসলে ইলেকশন কমিশন মানুষের ধৈর্য দেখছিল। ইলেকশন কমিশন অমিত শাহর কথা শুনে ধৈর্য দেখছিল, কিন্তু এখন অমিত শাহও বুঝতে পেরেছেন যে এইভাবে হ্যারাসমেন্টে আসলে বিজেপিরই জনসমর্থনের ক্ষয় হচ্ছে, ভোট কমছে। সুতরাং ইলেকশন কমিশনকে দিয়ে শেষ মুহূর্তে আবার নতুন করে তিনি একটা নির্দেশ জারি করালেন বকলমে, যাতে হ্যারাসমেন্ট কম হয়। কিন্তু এমন সময় করলেন যখন রাজ্যের মানুষ কিন্তু
নির্বাচন কমিশন আর জ্ঞানেশ কুমার শুধু নয়, বিজেপির নেতৃত্বের প্রতিও অত্যন্ত ক্ষুব্ধ অবস্থায় রয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।